এখন দেখছি ডিলারের অফিসে অফিসে ছুটছেন, বলছি এইভাবে ছুটছেন, ডিলারের জায়গায় চলে যাচ্ছেন, কিভাবে খবর আসছে আপনার কাছে? গভর্নমেন্টটা তৃণমূলের গভর্নমেন্ট নয়, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নয়, গভর্নমেন্টটা বিজেপির গভর্নমেন্ট, আর এর মুখ্যমন্ত্রী আছে শুভেন্দু। এটা আপনারা ভরসা রাখুন, শুভেন্দু অধিকারের প্রতি ভরসা রাখুন। করাপশন মুক্ত খাদ্য দপ্তর আগামীতে আপনারা দেখতে পাচ্ছেন। মানে সারপ্রাইজ ভিজিট, আপনি কোনো পুলিশ প্রশাসন কাউকে আপনি বলেননি যে আপনি ওখানে ঢুকছেন? হাতে হাতে ধরেছেন একদম? পুরো হাতে ধরে নিয়েছে। কত পাবলিক আছে, কেউ 4 মাস রেশন পাননি, কেউ 5 মাস পাননি, কেউ 3 মাস পাননি, কেউ 2 মাস পাননি, রেশন তাদেরকে দেওয়া হবে। ভরসা ইন, ভয় আউট। পশ্চিমবঙ্গে আসছেন তো, স্লিমান আসছেন, কতটা খুশি? তৃণমূল সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কোনো কিছু করেনি। সংখ্যালঘু সম্প্রদায়কে না তৃণমূল 15 বছর শেষ করে দিয়েছে। যারা আপনার আগে যারা মন্ত্রী ছিলেন, দুজন মন্ত্রী, তারা তো এগুলোকে সাপোর্ট করেছে নিশ্চয়ই। ভারতবর্ষের অর্থনীতি বাহির ট্রান্সফার করে দিয়েছে, বাইরে করে দিয়েছে, বিদেশে। আন্দোলন করলো কংগ্রেস, মরল কংগ্রেস, মেরেছিল তদানীন্তন সময় বামফ্রন্টের পুলিশ, আর গালাগালি দেওয়া তো বিজেপি। এই তো সিস্টেম ছিল বিজেপি। হাইজ্যাক করেছে। দেখুন, পশ্চিমবঙ্গে আমরা কাজ চাইছিলাম, আমরা দুর্নীতির অবসান চাইছিলাম, সেটা খাদ্য দপ্তর তো আপনারা বিশেষ করে জানেন। তার দুজন যে মন্ত্রী ছিলেন যা করে গেছেন, তারপর আমরা এখন যাকে দেখছি যিনি ভূমিকায় অবতীর্ণ হয়েছেন অশোক কীর্তনিয়া, কার্যত ছুটে বেড়াচ্ছেন। কোথায় ছুটে বেড়াচ্ছেন বলুন তো? কোনো দপ্তরে দপ্তরে ছুটে বেড়াচ্ছেন নয়, সেটা এখন দেখছি ডিলারের অফিসে অফিসে ছুটছেন, বলছি এইভাবে ছুটছেন, ডিলারের জায়গায় চলে যাচ্ছেন, কিভাবে খবর আসছে আপনার কাছে? প্রবলেম গুলো ক্রিয়েট হচ্ছে, সমস্যাগুলো বিগত দিনের ছিল, এখনো চলছে। সেই খবরগুলো নর্মালি আমার কাছে চলে আসে। আপনি নিজে ধরছেন ফোনগুলো? টোটাল ফোনগুলো আমি ধরি, মেসেজ পাঠাই, মেসেজগুলো আমি ফলো আপ করি, ফলো আপ করার পরে সেই মেসেজ আমি রিপ্লাই। অনেক সময় ফোন ধরতে পারি না, যারাই মেসেজ দেন মেসেজে রিপ্লাই করি। এবং সেই মেসেজগুলো দেখার পরে গতকালকে যেটা ঘটনাটা ঘটেছে, অনেক কয়েক হাজার কমপ্লেন আমার কাছে এসেছে মাস পুলিশ। আমি শুধু বললাম ভরসা রাখুন, ব্যবস্থা হবে। আমি কাউকে বলিনি কালকে যাবো, পরশুদিন রাত্রিবেলা এসেছে, কালকে আমি সেখানে গিয়েছি। মানে সারপ্রাইজ ভিজিট, আপনি কোনো পুলিশ প্রশাসন কাউকে আপনি বলেননি যে আপনি ওখানে ঢুকছেন? আমি একটাই মেসেজ দিয়েছিলাম, আমার অফিসারকে মেসেজ দিয়েছিলাম যে আপনারা গুমার, যেখানে আমি গিয়েছিলাম গুমার চৌমাথা আপনারা দাঁড়াবেন। ঠিক। আমার গাড়ি আমার সাথে যখনই আমার গাড়ি মুভ করবে আপনার গাড়ি পিছনে পিছনে আসবে। এবং যেহেতু আমার কাছে পারফেক্ট সেই জায়গার লোকেশন থাকে, লোকেশন আমার কাছে পৌঁছে দেয় কোথায় কি আছে। আমি নর্মালি সেখানে পৌঁছে গেছি, তারপরে যেটা হয়েছে তো আপনারা দেখতে পেয়েছেন। হাতে হাতে ধরেছেন একদম? পুরো হাতে ধরে নিয়েছে, পুরো হাতে ধরে নিয়েছে। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, যে ভদ্রলোক রেশন ডিলার ছিল, উনি পাবলিককে বুঝিয়েছেন ফিঙ্গারপ্রিন্ট দিলে তবেই নাকি গভর্নমেন্ট রেশন অ্যালটমেন্ট করে। সম্পূর্ণ বাস্তব মিথ্যা কথা মানুষকে এতদিন বুঝিয়েছিলেন। ফিঙ্গারপ্রিন্ট দুয়ারে রেশন নাম করে ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে যায়, ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতেন। কত পাবলিক আছে, কেউ 4 মাস রেশন পাননি, কেউ 5 মাস পাননি, কেউ 3 মাস পাননি, কেউ 2 মাস পাননি, রেশন তাদেরকে দেওয়া হতো। বলা হতো এই মাসে মাল আসেনি, কিংবা ওনার নিজের হাতে লিখে যে আছে 4 মাসের রেশন পাবে, সেটা নিজের হাতে লিখে দিয়েছে, তাদেরকেও রেশনটা দেয়নি। মানে করাপশন যতটা লেভেলের করা প্রয়োজন ততটা লেভেলের ভদ্রলোক করেছে। ইভেন কেরোসিনের যে পার্টটা, পাবলিক বলছে যে করোনার টাইমের পরের থেকে কেরোসিন উনি ডিস্ট্রিবিউট করেননি, অথচ সেই থেকে কেরোসিন উনি তুলতেন। এবং কেরোসিনের যে সিস্টেমটা, ড্রামগুলো থাকে, ড্রামগুলো পুরো লাট দিয়ে রাখা আছে। 2019-এ কোভিড হয়েছিল, তারপর থেকে মানে 2026-এ আমরা বসে আছি, আপনি 26-এ মন্ত্রী হয়েছেন। পাবলিকের বক্তব্য আমি কালকে তো সেটা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখি, আমরাও দেখিয়েছি। তাহলে তারা এই যে সময় কেরোসিনের পার্টটা, সেটা তো টোটালি ভদ্রলোক দেননি, অথচ দেখা যাচ্ছে 1800 কত লিটার উনি তেল পান পার মাস, 1 লিটার তেলও দেন। এবং বলা হবে যে আপনি যে তেলটা দিচ্ছেন আপনার তো বই থাকবে, বিল বই ছাপিয়ে রেখে গেছে, একটা ব্যক্তির নামও সেখানে নেই। করাপশন যতটা করার প্রয়োজন ভদ্রলোক ততটা করেছে।
আচ্ছা, একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো, মানে এই যে দুর্নীতিগুলো তো করতে দেখেছেন যারা আপনার আগে যারা মন্ত্রী ছিলেন, দুজন মন্ত্রী, তারা তো এগুলোকে সাপোর্ট করেছে নিশ্চয়ই। এবং তাদের ইন্টারেস্ট ছিল, তাদের পার্সোনাল ইন্টারেস্ট ছিল। আর আমাদের ইন্টারেস্ট, আমার ইন্টারেস্ট আমার দেশের ইন্টারেস্ট, আমার ইন্টারেস্ট আমার পাবলিক ইন্টারেস্ট। পাবলিক ইন্টারেস্টের জন্য আমি যেটা করতাম সেটা আমি করতাম। মানে খাদ্য দপ্তরে যে ঘুণ ধরে গেছে, যে উই পোকা আমরা দেখে এসেছি, সেটা আপনি নির্মূল করবেন। চেষ্টা করতে হবে। মন্ত্রীর প্রতিজ্ঞ, পার্টি আমাকে দায়িত্ব দিয়েছেন, মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, শুভেন্দু অধিকারী আমাকে দায়িত্ব দিয়েছেন। আপনি তো প্রিয় মুখ্যমন্ত্রী। আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করব তার মুখটা উজ্জ্বল রাখার। যে দপ্তরটা আমি বসে আছি, এই দপ্তরটা যেন অপশন হয়। বলছি, এই যে চালগুলো চেক করছিলেন, কি দেখলেন ওই ভদ্রলোকের ওখানে? আপনি চেক করছিলেন নিজে হাতে নিয়ে? এবং চালের কোয়ালিটিটা দেখছিলাম, যে চালটা আমি তো বিভিন্ন গোডাউনে ভিজিট করেছি, গতদিন বর্ধমান গোডাউনে চালের কোয়ালিটি নিয়ে খুব একটা ডিস্টার্বেন্স নেই। যেহেতু চালটা কমন প্রাইস, আমি ভিজিট করে দেখলাম, গমটাও ভিজিট করে দেখলাম, খুব একটা ডিস্টার্বেন্স নেই। যে কোয়ালিটি পাওয়া আছে মোটামুটি কোয়ালিটি ঠিকই আছে। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে আপনি শুরু করলেন নতুন নতুন রেশন ব্যবস্থা, বা ভালো চাল মানুষ যাতে খেতে পারে, আমি না ফেলে দেয়, মানে এখন কি হচ্ছে, কি কতদূর করতে পেরেছে? দেখুন, চেষ্টা তো করছে। যে পার্সেন্টেজটা বিগত দিনে ছিল, এখন দেখো সে পার্সেন্টেজটা নেই। এখন অপশন করতে গেলে 5বার ভাবতে হবে, এটা ভরসা রাখো। আপনারা ভরসা রাখতে পারেন। আপনারা চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গের আমজনতাকে বলে একবার দিচ্ছে, পশ্চিমবঙ্গের আমজনতাকে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলে দিচ্ছে, আপনারা ভরসা রাখুন। গভর্নমেন্টটা বিজেপির গভর্নমেন্ট, এর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গভর্নমেন্টটা তৃণমূলের গভর্নমেন্ট নয়, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নয়। গভর্নমেন্টটা বিজেপির গভর্নমেন্ট, আর এর মুখ্যমন্ত্রী আছে শুভেন্দু। এটা আপনারা ভরসা রাখুন, শুভেন্দু অধিকারীর প্রতি ভরসা রাখুন। করাপশন মুক্ত খাদ্য দপ্তর আগামীতে আপনাদের আসছে। মানে যে কোনো জায়গায়, যে কোনো জেলায় যদি অভিযোগ ওঠে, আপনি ছুটে যাবেন। 200% দেবো। ইভেন কাউকে বলে দেবো আমি কোথায় কখন যাব। পুলিশ প্রশাসনকে আমি বলিনি, হুম। পুলিশকে বলে দিয়েছিলাম আপনি অ্যারেঞ্জমেন্ট করে রাখুন গুমা চৌমাথায়। কারণটা সবই তো আপনারা জানেন। একদম ঠিক। এত বছরের একটা মিষ্টি মধুর সম্পর্ক তো সবার সঙ্গে থাকে, সেই মিষ্টি মধুর সম্পর্কের মাঝে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আমার। তাহলে আমার সেইভাবে মুভমেন্টটা করতে, সেইভাবে কাজটা আমার করতে। আরেকটা জিনিস দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তো ভেঙে চুরমার। 21শে জুলাই কারা করবে এই মুহূর্তে, সেটা নিয়েও কিন্তু এখন খুব ঘোর কোন্দল চলছে। 21শে জুলাই কি হবে, এদের কি মনে হচ্ছে আপনার? দেখুন, 21শে জুলাই হবে কি হবে না সেটা তো তৃণমূলই বলবো, কোন তৃণমূল করবে। কোর্ট শুনলাম এরকম একটা অর্ডার দিয়েছে 21শে জুলাই প্রোগ্রাম করার, কৃতজ্ঞতা তৃণমূলকে। অ্যাকচুয়ালি তাই 21শে জুলাইটা করবে কেন আমার প্রশ্ন, এদের কি অধিকার আছে? 21শে জুলাই যে আন্দোলনতে নিহত হয়েছিল কংগ্রেসের সমর্থক, সেই সময় বামফ্রন্টের গভর্নমেন্ট ছিল, আন্দোলন করেছিলেন কে? কংগ্রেস সরকার। বিগত দিনে আমরা কি দেখেছি, যে আন্দোলন করলো কংগ্রেস, মরল কংগ্রেস, মেরেছিল তদানীন্তন সময় বামফ্রন্টের পুলিশ, আর গালাগালি দেওয়া তো বিজেপি। এই তো সিস্টেম ছিল। হাইজ্যাক করেছে তো আন্দোলন। এইটা হাইজ্যাক করেছে, এটা তো মমতা ব্যানার্জি চরিত্র না, এটা তো মমতা ব্যানার্জি কালচার। এখন ব্যাপারটাই ভদ্র মহিলাকে নিয়ে যত কম বলা যাবে না ততই। কিন্তু এইভাবে বিরোধী দল, আপনারাও তো বিরোধী ছিলেন, এইভাবে ভেঙে চুরচুর, মানে এরকম দেখতে পেয়েছেন? তৃণমূল একটা দল হলো, আপনারা বলেন তো, তৃণমূলকে একটা দল হতে পারে? একটা দলের তখনই সে গ্রহণযোগ্য, তার একটা আইডিওলজি থাকা উচিত। তৃণমূলের আইডিওলজিটা কি ছিল? তৃণমূলের আইডিওলজি একটাই ছিল, কে কত পয়সা কামাই করতে পারবে, কে কত করাপশন করতে পারবে। সে তো আপনার নর্মালি যেটা হওয়ার ছিল সেটাই করেছে, এতে নিয়ে ভাবার কিছু নেই। তো আমরা যে দলটা করি, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এবং বিশ্বের গর্ব করে বলি বিশ্বের মানে সব থেকে ভালো সাংগঠনিক একটা দল। আমরা যে বিলং করছি, আমরা তো লড়াইটা করেছি 77টা সিট পেয়ে, আমরা তো লড়াই করেছিলাম মমতা ব্যানার্জির সঙ্গে। 5টা বছর কিভাবে আন্দোলন আমরা রাস্তায় দাঁড়িয়ে করেছি, অনেক টোপ দিয়েছে, আমার অনেক টোপ দিয়েছে। কি লাগবে চলে আসেন, কত টাকা লাগবে চলে আসেন, দিদির সঙ্গে বসে দিচ্ছি। আমরা দেখো রাষ্ট্রবাদী বিশ্বাসী, আমরা তো পার্টিকে, সমাজকে কিছু দিতে এসেছি, সমাজ থেকে কিছু নিতে আসে। তাদের লক্ষ্য তাদের
এমএলএ এমপি আর বিজেপির এমএলএ এমপির ভিতর পার্থক্য এটা। আমাদের সবার কিছু থাকে না। যারা আমরা বিজেপি করি না, আমাদের প্রথম একটাই লক্ষ্য, রাষ্ট্রের হিতে কাজ করা, রাষ্ট্রের জন্য কাজ করা। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্রের হিতে রাষ্ট্রের যে একটা অংশ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য, রাজ্যের আমজনতার কিভাবে ডেভেলপ করা যায়, রাজ্যের আমজনতা যে খাদ্য দায়িত্ব দেখা গেছে, সেই খাদ্যকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, সঠিক গুণমান অনুযায়ী সেই খাদ্য তাকে সরবরাহ কিভাবে করা যায়, ঠিক। কিভাবে দুর্নীতি মুক্ত রাখা যায়, তার ব্যবস্থা সর্বদা করার আমরা চেষ্টা করছি। আমি বলছি এই যে ভাইপো কি আপনার খাদ্য ডিপার্টমেন্টের আগে ভাইপোর কিছু নাম আছে নাকি? পয়সা সব গরু কয়লা বালি হয়ে গেছে, আমি চাল ফাল জিজ্ঞেস করছি। ভাইপোর কাছে তো পয়সাটা কোথায় যাবে? ভাইপোর কাছে সব তো ভাইপোর কাছে যাবে, ঘুরে ফিরে সব পয়সা তো ভাইপোই। একটা ভাইপো তো সাইকেল করেছে, ভারতবর্ষের অর্থনীতি ভাইপো ট্রান্সফার করে দিয়েছে বাইরে করে দিয়েছে, বিদেশে, পুরো চক্রটা। আরেকটা বিষয় যেটা তসলিমা নাসরিন আসছে, ভয় মুক্ত বাংলায় একটা জিনিস বলা হচ্ছে, খরচা ইন ভয় আউট। পশ্চিমবঙ্গে আসছেন তসলিমা নাসরিন, কতটা খুশি? সবার খুশি। আর তসলিমা নাসরিনকে যেভাবে আহ বাম দল আর কি কমিউনিস্টরা পশ্চিমবঙ্গ থেকে চলে যেতে বাধ্য করেছিল এবং সেই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন তৃণমূল। আজকে ভারতীয় জনতা পার্টি এসছেন ক্ষমতায়, আমরা তাকে স্বাগত জানাই। কারণ যেভাবে দেখুন, অ্যাকচুয়ালি না, তৃণমূল সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কোনো কিছু করেনি। সংখ্যালঘু সম্প্রদায়কে না তৃণমূল 15 বছর শেষ করে দিয়েছে। আজকে যে আমরা দেখি বাম জমানায় তৃণমূলের সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষাগত যে যোগ্যতা যে জায়গায় ছিল, আজকে আপনি শাসন কমিটি দেখুন যে জায়গায় ছিল দীর্ঘ 15 বছরে, তৃণমূল সেই সম্প্রদায়ের মানুষকে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কোন জায়গায় নিয়ে দাঁড় করে গেছে। তাহলে সেই একজন লেখিকা যে বাংলাদেশের মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিল, বামফ্রন্ট বলে আমরা মৌলবাদে বিশ্বাসী নাই, আমরা সমাজবাদে বিশ্বাসী, কিন্তু সেই তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছে। পরবর্তীতে তৃণমূল এসেছিল, তৃণমূল বলতে ধর্ম সমন্বয়, বাস্তবে সেটা কিন্তু তসলিমা নাসরিনের ক্ষেত্রে হয়নি। তো ভারতীয় জনতা পার্টির একটাই লক্ষ্য, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে যখন সবাই সমান, সবার ডেভেলপ চাই, আমরা পশ্চিমবঙ্গের আমজনতার ডেভেলপ চাই। সে যদি বলেন কোনো শিল্পের ক্ষেত্রে, সে যদি কোনো সাহিত্যের ক্ষেত্রে, যেহেতু সাহিত্যিক একজন তসলিমা নাসরিন, তার কলমের ক্ষমতা, যে কলমটা তিনি চালান, তার কলমের জায়গা থেকে তিনি যে এই যে নির্দেশটা সমাজে, বিশেষ করে আমি বলবো সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের জন্য যে পেনটা ধরেছে তসলিমা নাসরিন, তাকে আমি